নমস্কার বন্ধুরা, দেশগুণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গর্ভে কে বেশি নড়াচড়া করে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান? এছাড়াও প্রেগনেন্সিতে কে আগে নড়াচড়া শুরু করে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান? এই ধরনের প্রশ্ন বেশিরভাগ প্রেগনেন্সি মাদাররা প্রায় নিয়মিত আমার ভিডিওতে করে থাকেন। তবে বিশেষত আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে পুরো ডিটেলসভাবে আলোচনা করব। কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব, বিশেষত এই বেবি মুভমেন্ট বিষয়ে। এছাড়াও এই বেবি মুভমেন্ট নিয়ে যে মিথ আর ফেক্ট রয়েছে সেই বিষয়ে শেয়ার করব, এবং আমার প্রেগন্যান্সিতে বিশেষত বেবি বয়ের ক্ষেত্রে এই বেবি মুভমেন্ট কেমন ছিল পুরোটাই কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো বিশেষত প্রেগনেন্সিতে কিন্তু প্রত্যেকেরই জানার একটা কিউরিওসিটি থাকে যে গর্ভে যে সন্তানটি রয়েছে সেটি আদৌ ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। বিশেষত যাদের ক্ষেত্রে প্রথমবার প্রেগনেন্সি রয়েছে তারা কিন্তু এই বেবি মুভমেন্ট দেখে বারবারই কিন্তু এক ধরনের ফিল করার চেষ্টা করে যে এটি বেবি বয়ের মুভমেন্ট নাকি বেবি গার্লের মুভমেন্ট। তো সাধারণত প্রেগনেন্সিতে এই বেবি মুভমেন্ট কম না বেশি এই ধরনের দেখে কিন্তু বেবি বয় না বেবি গার্ল ডিটারমাইন করা। সাধারণত আগে আমাদের এই বিষয়ে জানতে হবে যে বেবি মুভমেন্ট ঠিক কতটা করলে নর্মাল এবং কতটা করলে কিন্তু বেশি। বিশেষত প্রেগনেন্সিতে কিন্তু একটি বেবি সাধারণত 2 ঘন্টা অন্তর যদি 10 থেকে 12 বার যদি মুভমেন্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মাল। এর থেকে যদি অত্যাধিক পরিমাণে বেশি করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়েছে সেটি কিন্তু ইঙ্গিত করে দেয়। সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি মাদারকে অবশ্যই অ্যালার্ট থাকা দরকার। তো এমনটাও রয়েছে কিছু কিছু বেবি কিন্তু বেশি পরিমাণে মুভমেন্ট করে, কিছু কিছু বেবি কিন্তু কম পরিমাণে মুভমেন্ট করে। মানে আমাদের চোখের সামনে এমন অনেক বেবি রয়েছে যারা বিশেষত প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে, প্রচুর পরিমাণে নড়াচড়া করে, এবং এমন অনেক বেবি রয়েছে যারা কিন্তু কম পরিমাণে অ্যাক্টিভ থাকে বা একটু সাইলেন্টলিভাবে থাকে। ঠিক তেমনভাবে গর্ভেও কিন্তু বাচ্চা কোনো বেবি একটু বেশি পরিমাণে মুভমেন্ট করে, কোনো বেবি একটু কম পরিমাণে মুভমেন্ট করে। তবে বিশেষত প্রেগনেন্সিতে এই বেবি মুভমেন্ট কবে থেকে শুরু হয়? সাধারণত প্রেগনেন্সির 18 উইকস থেকে 24 উইকস মানে 5 মান্থে কিন্তু প্রত্যেকটা বেবি এই মুভমেন্ট কিন্তু শুরু করে দেয়। তবে অনেক প্রেগনেন্সি মাদাররা বলে থাকেন যে আমার বেবি আগে মুভমেন্ট শুরু করেছে এর মানে মেয়ে সন্তান হওয়ার লক্ষণ, আর এই বেবি পরে মুভমেন্ট শুরু করেছে এর মানে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। মানে ধারণা করা হয় থেকে ছেলে সন্তান পরে মুভমেন্ট শুরু করে এবং মেয়ে সন্তান আগেই মুভমেন্ট শুরু করে দেয়। তবে এক্ষেত্রে বলে দিই, সাধারণত যাদের ক্ষেত্রে প্রথমবার প্রেগনেন্সি রয়েছে, তো প্রথমবার প্রেগনেন্সিতে কিন্তু এই বেবি মুভমেন্ট ফিল হতে কিন্তু একটু লেট হয়ে যায়। মানে এক্ষেত্রে বলে দিই যে বেবি কিন্তু অনেকটা আগেই মুভমেন্ট শুরু করে, মানে 3 মান্থের দিকেই কিন্তু বেবি মুভমেন্ট শুরু হয়ে যায়। তবে সেই সময় কিন্তু আমরা মুভমেন্টটি ফিল করতে পারি না। এর কারণ হলো বেবি কিন্তু আকারে তখন অনেকটাই ছোট থাকে, যার কারণে কিন্তু সেই সময় ফিল করতে পারে না। তো সাধারণত প্রেগনেন্সিটি যাদের ক্ষেত্রে প্রথমবার প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বেবি মুভমেন্ট ফিল হতে অনেকটাই লেট হয়ে যায়। কারণ হলো প্রথম দিকে যখন এই বেবি মুভমেন্টটি করে তখন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের মনে হয় যে এটি কোনো গ্যাসের মুভমেন্ট বা কোনো একটা পেটের মধ্যে ইন্টেস্টাইনের যে মুভমেন্টগুলো যেগুলো নর্মাল অবস্থায় হয়ে থাকে সেগুলোই হয়তো, তো তার জন্য কিন্তু এড়িয়ে যায়। তো সাধারণত যখন কিন্তু 5 মান্থের বেবি একটু আকারে বৃদ্ধি পায় সেই সময় কিন্তু আমরা এই বেবি মুভমেন্টটি বুঝতে পারি। তবে বিশেষত যাদের ক্ষেত্রে এই প্রেগনেন্সিটি সেকেন্ড প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বেবি মুভমেন্ট একটু আগে ফিল হয়ে থাকে, মানে মিনিমাম 4 মান্থে কিন্তু ফিল হতে পারে। তবে এক্ষেত্রে তার ক্ষেত্রে ছেলে সন্তান বা মেয়ে সন্তান যেই হোক না কেন তার ক্ষেত্রে কিন্তু এই বেবি মুভমেন্টটি আগে থেকেই ফিল হয়ে যায়। তবে এক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান যে কেউ হতে পারে, শুধুমাত্র এটি ডিটারমাইন করে এক্সপিরিয়েন্স অনুযায়ী। কারণ প্রথম প্রেগনেন্সিতে কিন্তু স্বাভাবিকভাবে এই মুভমেন্টটি ফিল হতে একটু লেট হয়ে যায় প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে। যেমন আমার ক্ষেত্রে কিন্তু বিশেষত 5 মান্থের পরে কিন্তু আমি ফিল করতে পেরেছিলাম। তবে এক্ষেত্রে এটা নয় যে আমার ক্ষেত্রে বেবি মুভমেন্টটি শুরু হয়েছিল না। সাধারণত বেবি মুভমেন্ট আগে থেকেই শুরু হয়ে গেছিলো, যেটা কিন্তু আমি আল্ট্রাসাউন্ডে বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি নিজে থেকে ফিল করতে পারছিলাম না। তারপরে আরেকটা যেটা কথা বলে রাখি, সাধারণত প্রেগনেন্সিতে 6 মান্থের মধ্যে যদি বেবি মুভমেন্ট শুরু না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে বলবো। কারণ এক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে কোনো রকম সমস্যা বা কোনো রকম কমপ্লিকেশন রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। কারণ এর আগেই কিন্তু বেবি মুভমেন্ট শুরু হয়ে যায় নর্মালি। আরেকটা যেটা কথা, সাধারণত প্রেগনেন্সিতে কে বেশি নড়াচড়া করে, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান? তবে এক্ষেত্রে বলে দিই, সাধারণত প্রেগনেন্সিতে কিন্তু বেবি যে মুভমেন্টটি রয়েছে সেটি সাধারণত প্রথম দিকে কিন্তু একটু কম পরিমাণে থাকে, সেকেন্ড ট্রাইমিস্টার শেষের দিকে মানে 6 নম্বর মান্থে, এবং থার্ড ট্রাইমিস্টারের প্রথম দিকে মানে 7-8 নম্বর মান্থে কিন্তু এই বেবি মুভমেন্টটি অনেকটাই পরিমাণে থাকে। তো এই বেবি মুভমেন্টে সাধারণত যেটা বললাম যে 2 ঘন্টার মধ্যে যদি 10 থেকে 12 বার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নর্মাল।
আর এর থেকে যদি অত্যাধিক বেশি পরিমাণে করে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়েছে সেটা কিন্তু ধারণা করে থাকে। তবে কোন কোন ক্ষেত্রে এই বেবি মুভমেন্টে বেশি পরিমাণে হতে পারে সাধারণত সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, প্রেগনেন্সি 9 মান্থে কিন্তু এই বেবি মুভমেন্ট কমে যাওয়া স্বাভাবিক। কারণ এর কারণ হলো প্রেগনেন্সি 9 মান্থে বেবির যে আকারটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায়, যার কারণে কিন্তু সে গর্ভে আর স্পেস পায় না, যার কারণে কিন্তু এই বেবি মুভমেন্টটি কমে যায়। এছাড়াও কার ক্ষেত্রে এই বেবি মুভমেন্টটি কম ফিল হতে পারে, সাধারণত যাদের ক্ষেত্রে প্লাসেন্টা অ্যান্টেরিয়র প্লাসেন্টা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বেবি মুভমেন্ট একটু কম পরিমাণে ফিল হতে পারে। এর কারণ হলো প্লাসেন্টাটি সামনের দিকে রয়েছে, পেটের আমাদের জরায়ুর সামনের দিকে রয়েছে, সেখানে বেবি মুভমেন্ট করে ঠিকই, কিন্তু আমাদের যে প্লাসেন্টাটি রয়েছে তার উপরে করে, যার ফলে কিন্তু আমাদের পেটের কাছে একটু কম ফিল হয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বেবি মুভমেন্ট কম ফিল হয়ে থাকে। এছাড়াও কিন্তু কিছু কিছু বেবি রয়েছে যারা কিন্তু দিনের বেলা কম মুভমেন্ট করে এবং রাতের বেলা একটু বেশি পরিমাণে মুভমেন্ট করে থাকে। তবে এই বেবি মুভমেন্ট কোন কোন ক্ষেত্রে বেশি পরিমাণে হতে পারে? সাধারণত প্রেগনেন্সি মাদাররা বেশিক্ষণ ধরে না খেয়ে থাকেন, মানে সুগার লেভেল যদি লো হয়ে যায়, অনেকটাই লো হওয়ার কারণে কিন্তু বেবি এই যে মুভমেন্টটি রয়েছে সেটি কিন্তু অত্যাধিক পরিমাণে হয়ে যায়, যার কারণে কিন্তু বাচ্চার কোনো রকম ক্ষতি হতে পারে সেটি কিন্তু আশঙ্কা করে দেয়। এক্ষেত্রে বাচ্চার মুভমেন্টটি কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে কিন্তু জানা দরকার, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই প্রেগনেন্সিতে কিন্তু এই বেবি মুভমেন্ট কিন্তু অবশ্যই দেখা দরকার প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে বলবো। আর যে খাওয়া দাওয়ার যে সময়টি রয়েছে সেটি সাধারণত 2 ঘন্টা অন্তর অন্তর এবং নিয়মিত কিন্তু পরিমাপ অনুযায়ী কিন্তু খেতে হবে। আরেকটা যেটা কথা বলবো, সাধারণত প্রেগনেন্সিতে বেশি বেশি পরিমাণে জল খাওয়ার কথা বলবো। প্রেগনেন্সিতে বেশি পরিমাণে জল খেতে বলা হয়। এর কারণ হলো প্রেগনেন্সিতে সাধারণত বেবি যে গর্ভের মধ্যে রয়েছে সাধারণত একটি জলের মধ্যে ভাসমান রয়েছে, এটিকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয়ে থাকে। অনেক সময় যেটা হয়ে থাকে যে এই অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমে যায়, যার কারণে কিন্তু বেবির যে মুভমেন্ট রয়েছে সেটি কিন্তু বেড়ে যেতে পারে এবং বেবির কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই এই বেবি মুভমেন্ট বেড়ে যাওয়াও কিন্তু এক ধরনের ইঙ্গিত করে যে বেবি কিন্তু কোনো রকম সমস্যা রয়েছে। তো অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা আমরা অপেক্ষা করে দেখতে পারি যে বেবি মুভমেন্টটি কোনো মতোই কমছে না, করেই যাচ্ছে, রেগুলারলি করেই যাচ্ছে, কোনো মতোই থামছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার। আরেকটা যেটা কথা বলবো, সাধারণত প্রেগনেন্সি 3rd ট্রাইমেস্টার থেকে একটা জিনিস হয়ে থাকে, সেটা হলো প্লাসেন্টার ক্ষেত্রে কমপ্লিকেশন দেখা যায়। অনেক সময় প্লাসেন্টা কিন্তু জরায়ু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হয়ে যায়। অনেক সময় বেবির যে মুভমেন্ট রয়েছে সেটিও কিন্তু বৃদ্ধি পায়, সেটিও কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে থাকে। আরেকটা যেটা বলবো লাস্ট, সেটা হলো প্রেগনেন্সি মাদাররা যদি অত্যাধিক মিষ্টি জাতীয় খাওয়ার, এছাড়াও কিন্তু ক্যাফেন জাতীয় খাওয়ার, মানে সাধারণত প্রেগনেন্সি কিন্তু বেশি কফি, চা এগুলো কিন্তু খেতে অ্যাভয়েড করা বলা হয়। সাধারণত দিনে 1 থেকে 2 কাপ খেলেই যথেষ্ট। এর চেয়ে যদি বেশি পরিমাণে খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বেবি কিন্তু উত্তেজিত হয়ে যায়, আর এই উত্তেজনার কারণে কিন্তু অনেক সময় বেবি মুভমেন্ট বেড়ে যায় এবং প্রেগনেন্সি 3rd ট্রাইমেস্টারে বিশেষত 9 নম্বর মান্থে যেটা হয়ে থাকে যে বেবি কিন্তু অনেক সময় গর্ভে পটি করে দেয়, অনেক সময় অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, সেটিও কিন্তু বাচ্চার ক্ষেত্রে ক্ষতির কারণ। তো অবশ্যই এই বেবি মুভমেন্ট কিন্তু ইঙ্গিত করে দেয় অনেক রকম বেবির কোনো রকম ক্ষতি হচ্ছে কিনা, বেবির কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। তো অবশ্যই এই বেবি মুভমেন্ট কিন্তু দেখা দরকার। তবে বিশেষত প্রেগনেন্সিতে এই বেবি মুভমেন্ট দেখে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান ধারণা করা, এটা মানতে পারো, কারণ এটি কিন্তু কারো ক্ষেত্রে মিলে যেতে পারে যে বেশি মুভমেন্ট করে তার ক্ষেত্রে ছেলে সন্তান হয়ে গেছে। তবে বিশেষত এর কিন্তু কোনো রকম সায়েন্টিফিক প্রমাণ নেই। সাধারণত প্রেগনেন্সিতে এই বেবি মুভমেন্ট কম করছে নাকি বেশি করছে, এটি দুটোই কিন্তু ক্ষতির কারণ। সাধারণত নর্মাল করা যথেষ্ট ভালো, সাধারণত যেটা বললাম 2 ঘন্টা অন্তর কিন্তু 10 থেকে 12 বার অবশ্যই করতে হবে। বিশেষত আমার ক্ষেত্রে বলে দিই, আমার ক্ষেত্রে কিন্তু এই বেবি মুভমেন্টটি খুব একটা বেশি ছিল না, তবে এই ক্ষেত্রে কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। তো অবশ্যই এটি কিন্তু কারো ক্ষেত্রে মিলতেও পারে, আর আবার কারো ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে। তো বিশেষত প্রেগনেন্সিতে বেবিটি হেলদি রয়েছে কিনা, সুস্থ রয়েছে কিনা, ভালো রয়েছে না, সেদিকে কিন্তু ধ্যান রাখা দরকার প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে। আর এই বেবি মুভমেন্টে কিন্তু বলে দেয় যে বেবি ঠিকঠাক রয়েছে কিনা বা বেবির কোনো রকম সমস্যা রয়েছে কিনা। তো অবশ্যই বেবি মুভমেন্ট কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে বলবো যে লক্ষ্য রাখা হচ্ছে যে আপনার বেবি কীরকম মুভমেন্ট করছে। তার জন্য কিন্তু প্রেগনেন্সি মাদারকে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে হবে, প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, বেবি যাতে হেলদি থাকে এবং বেশি পরিমাণে জল খেতে হবে। অবশ্যই প্রেগনেন্সিটি যাতে হেলদি থাকুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেবি যাতে সুস্থ থাকে, অবশ্যই এটাই কাম্য। আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।